对付狡猾的狐狸。不少，看他像个我。You know who wants to play. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খুব সম্প্রতি একটা সিনেমা রিলিজ পেয়েছে হংকং এ, যেটা চায়না এবং হংকং এর যৌথ প্রযোজনার সিনেমা। সিনেমাটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সিনেমাটির নাম হচ্ছে দ্য শ্যাডো এজ এবং এই সিনেমাতে আমরা জ্যাকি চ্যানকে দেখতে পাবো অনেকদিন পরে। সিনেমার প্লটটা হচ্ছে পুলিশ গ্রুপ এবং চোর গ্রুপকে নিয়ে। সিনেমাটা মূলত অ্যাকশন ক্রাইম সিনেমা, আর এই সিনেমাটি একটু অ্যাকশন টাইপের বেশি, মানে সিনেমাটি বিখ্যাতই হয়েছে অ্যাকশনের জন্য এবং সিনেমাটার IMDb রেটও যথেষ্ট ভালো, 10-এ 7.2। তো যেহেতু নতুন একটা সিনেমা রিলিজই পেয়েছে, মনে হয় 1 মাস হয়েছে, খুব বেশি দিন হয়নি, আগস্টে রিলিজ পেয়েছে। তো চলো আমরা সিনেমাটা সংক্ষেপে দেখে আসি। আর যদি কোনো ব্রেক থাকে তোমরা ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাও, ডিসক্রিপশনে যাও, ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা হংকং এর ম্যাকাও শহরের পুলিশ স্টেশন দেখতে পাই, আর ওই শহরে রাতের বেলায় ব্যাংক থেকে চুরি করার জন্য একটা চোর গ্রুপ আসে। আর যখন এই কথা ম্যাকাও পুলিশ জানতে পারে তখন তারা চোরদের ধরার জন্য তাদের সবচেয়ে বেস্ট টিম আলফা টিমকে পাঠায়। আর এরই সাথে ম্যাকাও পুলিশ করেছে কি তাদের সিস্টেমের মধ্যে শহরে যত সিসি ক্যামেরা রয়েছে তার এক্সেস নিয়ে নেয়, আর এই কারণে পুলিশ হেডকোয়ার্টার থেকে তারা সহজেই চোরদের উপর নজর রাখতে পারে। তো এইখানে পুলিশ স্টেশনে আমরা জিন নামের একটা মহিলা পুলিশ অফিসারকে দেখি। তো জিন করে কি সিসিটিভি ফুটেজ দেখে চোরদের অবস্থান টিম আলফাকে আপডেট দিচ্ছিল। আর এরপর আমাদের পুলিশের আলফা টিমের লিডার উকে দেখানো হয়, ও ইয়াওলেইকে দেখানো হয়, তবে নামটা বেশি অদ্ভুত হওয়ার কারণে তাকে আমরা ইয়াও বলে ডাকবো। তো যাই হোক, ইয়াও যখন জিনের বলা লোকেশনে পৌঁছায় তখন সেখানে সে কাউকে দেখতে পাচ্ছিল না। মূলত এখানে চোরের উপর বাটপারি হয়েছে, মানে কেউ ম্যাকাও পুলিশের সিস্টেমকেও হ্যাক করে নিয়েছে। তো এই কারণে স্ক্রিনে জিন যেসব সিসিটিভি ফুটেজ দেখে সবাইকে ডিরেকশন দিয়েছে ওগুলো আসলে নকল ফুটেজ ছিল, মানে রিয়েল টাইম ফুটেজ ছিল না, আগের ফুটেজ ছিল। তো আমরা এখানে বুঝতে পারি যে এগুলো কোনো সাধারণ চোর না, তারা খুবই চালাক এবং ভয়ঙ্কর। এরই সাথে তারা তাদের চুরি করার জন্য হাইটেক টেকনোলজিরও ব্যবহার করে। আর তারপরে আমাদের সিমন নামের একজন হ্যাকারকে দেখানো হয়, যে এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একজন পার্সন হবে। তো আমরা জানতে পারি এই সিমনই মূলত সেই হ্যাকার যে ম্যাকাও পুলিশের সিস্টেমকে হ্যাক করেছে এবং সে চোরদের গ্রুপে ছিল। আর তাছাড়া ওই চোরদের গ্রুপে আরো অনেক লোক ছিল, আর তাদের গ্রুপের নাম হচ্ছে ইগল। তো পরের দিন আমরা দেখতে পাই ওই টিম আলফার যে লিডার ইয়াও, সে একজন পুলিশ অফিসারের সাথে ফ্যাং নামের একজন ব্যবসায়ীর বাড়িতে যায়, কারণ গত রাতে ব্যাংক থেকে যে চুরিটা করা হয়েছে ওটা হচ্ছে ওই ফ্যাং এর লকার থেকে চুরি হয়েছিল। কারণ ওই লকারে ফ্যাং তার ক্রিপ্টো অ্যাকাউন্টের অর্ধেক পাসওয়ার্ড লুকিয়ে রেখেছিল, মানে $500 মিলিয়ন বিটকয়েনের যে পাসওয়ার্ড তার অর্ধেক সেখানে ছিল। তো এই কথা শুনে ফ্যাং তো চিন্তায় পড়ে যায় এবং সে এইটা ভাবে যে চোর যদি তার লকার থেকে ক্রিপ্টো অ্যাকাউন্টের অর্ধেক পাসওয়ার্ড চুরি করে তাহলে বাকিটা গেস করে $500 মিলিয়ন তো চুরি করে নেয়নি। তো এই জন্য ওই বড় লোক ফ্যাং করে কি আলফা টিমের লিডার ইও এর সাথে গাড়িতে চড়ে পুলিশ স্টেশনে যায়। অন্যদিকে আমরা ইগল গ্রুপকে দেখি, আর ইগল গ্রুপ এমন একটা বিল্ডিং এ যায় যার 4র্থ তলায় ফ্যাং এর অফিস ছিল। তো ওইখানে গিয়ে ইগল গ্রুপ করে কি সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বন্দুকের সাহায্যে অপহরণ করে রাখে এবং কিছু সময়ের মধ্যে তারা সেখানে হুমকি দিয়ে সেই রুমের ব্যাপারে জেনে যায় যেখানে এই কোম্পানির সকল ডেটা খুব হাইটেক ভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। তো এরপর ইগল গ্রুপের সদস্যরা করে কি সেই রুমে গিয়ে কম্পিউটারে থাকা সকল ডেটা ট্রান্সফার করে নিতে শুরু করে, কিন্তু তখন তারা ওই কম্পিউটারের মধ্যে গর্ডন ডি নামে একটা ফোল্ডার
দেখতে পায়। আর গর্ডন ডি হচ্ছে এমন একজন সন্ত্রাসী যে কিনা $1.5 বিলিয়ন স্ক্যাম করেছিল, মানে ক্রিপ্টো স্ক্যাম, মানে কারো বিটকয়েন মেরে দিয়েছিল। কিন্তু ওই গর্ডন ডি ওই স্ক্যাম থেকে নিজেকে বাঁচাতে অনেক আগেই মৃত্যুর সংবাদ ছড়িয়ে দিয়েছিল এবং পুলিশও জানে যে গর্ডন ডি মারা গিয়েছে। আর এই কারণে পুলিশ কখনোই গর্ডন ডি কে খুঁজতে বের হয়নি। কিন্তু ইগল গ্রুপের চোর যখন গর্ডন ডি কে দেখতে পায় যে সে এখনো বেঁচে রয়েছে, তার মানে $1.5 বিলিয়ন এখনো আছে, তো তারা করে কি গর্ডন ডির ফাইলগুলো ট্রান্সফার করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই ফাইল ট্রান্সফার হতে অনেক সময় লেগে যায়। এই কারণে চোররা করে কি গর্ডনের ফাইলটা ক্যান্সেল করে বাকি সব ফাইল ট্রান্সফার করে নিয়ে যায় এবং এরই মাধ্যমে ইগল গ্রুপ করে কি ফ্যাংয়ের কোম্পানি থেকে বাকি পাসওয়ার্ড $500 মিলিয়ন সমমূল্যের ডেটা চুরি করে নেয়, যার মধ্যে থেকে তারা ইউজ করে ওই $500 মিলিয়ন বিটকয়েন চুরি করতে পারবে ফ্যাংয়ের। কিন্তু তখনই সেখানে পুলিশ টিম ইও আসে আর ইওকে দেখে তো ইগল গ্রুপ ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে। আর এইখানে আমরা শ্যাডো নামের একটা ব্যক্তিকে দেখতে পাই সেম বিল্ডিং এর রেস্টুরেন্টে, যে কিনা ইগল গ্রুপকে পুলিশের হাত থেকে বাঁচাতে সাহায্য করছে এবং শ্যাডো দূর থেকে ইগল গ্রুপের সদস্যদেরকে পুলিশের মুভমেন্ট সম্পর্কে ইনফর্ম করে পালাতে সাহায্য করে এবং এরপর আমরা ইয়াও এবং ইগল গ্রুপের মধ্যে কিছু লড়াই দেখতে পাই। আর এখানে আমরা দেখতে পাই যে পুলিশ টিম ইয়াও বেশ ওভার পাওয়ার করছিল, কিন্তু ইগল গ্রুপ ইয়ার হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর তারপর গ্রুপের সবাই বিল্ডিং এর ছাদে চলে আসে। আবার এই বিল্ডিং এ আবার একটা মানে টুরিস্ট স্পট ছিল যেখানে প্যারাশুটের মাধ্যমে সাধারণ মানুষ লাভ দিতে পারতো, তো ওরা করে কি সেখান থেকে প্যারাশুট নিয়ে লাভ দিয়ে পালিয়ে যায়। আর এটা দেখে পুলিশ অফিসার ইয়া অনেক রেগে যায় এবং সে যে কোনো ভাবে ইগল গ্রুপের সদস্যদের ধরতে চায়। আর এই কারণে সে বিল্ডিং এ দাঁড়িয়ে না থাকে, সেও একটা রশির সাহায্যে বা একজনের সাহায্যে বিল্ডিং থেকে ঝাঁপ দেয়। কিন্তু ইগল গ্রুপ ততক্ষণে একটা হোটেলের ছাদে গিয়ে নামে আর ইও তখন সেখানে গিয়ে নামে তার অফিসারদেরকে নিয়ে। কিন্তু ততক্ষণে এবং এখানে মোটামুটি একটু হাতাপাই হয়, কিন্তু ইগল গ্রুপের সদস্যরা সেখান থেকে পালিয়ে নিজেদের পোশাক বদলে ফেলে এবং এখানে ওদের পোশাক বদলানোর যে সিস্টেম বা এটা পুরো ইউনিক, এর আগে কোনো সিনেমাতে এই ধরনের সিস্টেম ইউজ করা হয় না। তো ইনস্ট্যান্টলি ওরা যে পোশাক বদলিয়ে ফেলে এই কারণে কেউ ওদেরকে চিনতেই পারে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শ্যাডো সেই হোটেলে লুকিয়ে থেকে পুলিশদের অবস্থান সম্পর্কে কন্টিনিউয়াসলি ইগল গ্রুপের সদস্যকে দিচ্ছিল যাতে পুলিশের হাতে ওরা ধরা না পায়। আবার এইদিকে ওই হোটেলে ইও একজন ইগল গ্রুপের সদস্যকে সন্দেহ করে, কিন্তু ইও যখন সেই ছেলেটার কাছে যাবে তার আগেই ছেলেটা করে কি মুহূর্তের মধ্যে পোশাক বদলে মেয়ে এসে যে বের হয়ে আসে এবং ওদের চোখের সামনে দিয়ে চলে যায়। আর এভাবেই ইগল গ্রুপের সকল মেম্বাররা পুলিশদের চোখে ফাঁকি দিয়ে একেবারে মনে করে ফটোস্ট্যান্ড করে, মানে চলে যায় এবং পুলিশরা অনেক চেষ্টা করেও ইগল গ্রুপের কাউকে ধরতে পারে না। আর অন্যদিকে আমরা সেই বড়লোক ব্যবসায়ী ফ্র্যাঙ্ককে দেখি, সে পুলিশের উপর অনেক রেগেছিল কারণ ইগল গ্রুপ তার $500 মিলিয়ন ডেটা চুরি করে নিয়েছে, কিন্তু পুলিশ চোরদের ধরতে ব্যর্থ হয়েছে। এরপর মিটিং এ পুলিশ কমিশনার সকল অফিসারদেরকে ডাকে এবং বলে, দেখো এই ইগল গ্রুপের জন্য আমাদের অনেক বদনাম হচ্ছে আর এই কারণে ইগল গ্রুপকে ধরতে আমাদের অফিসার চুং এর সাহায্য নিতে হবে এবং বলে যে অফিসার চুং এর মতো চালাক পুলিশ অফিসার আর কেউ নেই এবং সে অনেক বড় বড় কেস সলভ করেছে। তবে এইখানে আমরা একটা জিনিস জানতে পারি, অফিসার চুংকে অনেক বছর আগে সাসপেন্ড করা হয়েছিল। তো এই অফিসার চুং এর নাম শুনে আলফা টিমের লিডার ইয়াও এবং সাইবার সিকিউরিটি টিমের লিডার জিন পুলিশ চিফকে বলে, চুং তো অনেক আগের একজন পুলিশ অফিসার, তার কাজ করার পদ্ধতি অনেক পুরনো আর এই কারণে সে আমাদের এই কেসে সাহায্য করতে পারবে না কারণ এটা একটা হাইটেক কেস। বাট এই কথা শুনে পুলিশ কমিশনার বলে, এত হাইটেক টেকনোলজি দিয়েই তোমরা কি করেছো? তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে চুং ছাড়াই অপরাধীদের কেউ ধরতে পারবে না। কিন্তু এখানে জিন আর ইয়াও মোটেও পুলিশ কমিশনারের সিদ্ধান্তে বা চিফের সিদ্ধান্তে খুশি হয় না কারণ তারা হয়তো চুংকে পছন্দ করে না। আর এরপর আমরা চিউগু নামে একজন পুলিশ অফিসারকে দেখি, মানে বাচ্চা টাইপের পুলিশ অফিসার, নতুন জয়েন করেছে, মানে বাপের কোটায় জয়েন করেছে আর কি। তো পুলিশ কমিশনার মতো চিউকে ওই চুং বা আমাদের জ্যাকি চ্যানের খোঁজ নিতে পাঠিয়েছে। তো চিউ করে কি চুং এর বাড়ির পাশে লুকিয়ে লুকিয়ে নজর রাখে। আর এরপর আমরা দেখি চুং মানে জ্যাকি চ্যান এক পাল কুকুর নিয়ে বাড়ি থেকে বের হয় আর তখন চিউ তাকে দেখে পিছু নেয়। তো কিছু সময় পরে চিউ একটা রেস্টুরেন্টে যখন বসেছিল তখন আমাদের জ্যাকি চ্যান বা চুং সেই রেস্টুরেন্টে আসে এবং চিউর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার উপর কেন নজর রাখছো? তো চিউ তখন মিথ্যা বলে যে আমি তো আপনাকে চিনিও না, আমি আপনার উপর কেন নজর রাখবো। বাট তখন চুং বলে, ও আচ্ছা, কিন্তু আমার যে মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে বলছো। এবং এরপর জ্যাকি চ্যান চিউকে বলে, তুমি আমার পিছু নিয়েছো, এমনকি বেশ কয়েকবার আমার ছবিও তুলেছো, তুমি বেশ কয়েকবার নিজের জ্যাকেট পরিবর্তন করেছো এবং তুমি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো। তো এই কথা শুনে চিউ অবাক হয়ে যায় এবং এতে এটাই প্রমাণ হয় যে আমাদের জ্যাকি চ্যানের চোখের আড়াল থেকে কেউ ভাসতে পারে না। আর তখন বাধ্য হয়ে চিউ তাকে সকল সত্যটা বলে যে কমিশনার সাহেব ইগল গ্রুপকে ধরার জন্য আপনার সাহায্য চেয়েছে। তো চুং তখন রাজি হয়ে যায়। তো চুং এরপর পুলিশ স্টেশনে আসে। তবে এখানে আমার একটা প্রশ্ন, কমিশনার সরাসরি ফোন দিলেই তো হয়তো, চুং কি পালিয়েছিল? বা ও যদি পালিয়েও থাকে, ওর যদি কোনো সমস্যা না থাকে, সরাসরি যোগাযোগ করে আনলেই তো হয়তো, এতে ফলো টলো করার কি আছে? তো এই লজিক্যাল লাগছে আমার কাছে। তো যাই হোক, এরপর চুং যখন পুলিশ স্টেশনে আসে তখন থর নামের একজন পুলিশ অফিসার চিউকে বলে, তুমি কি জানো তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী কে ছিল? এই অফিসার চুংই দায়ী ছিল। কিন্তু চিউ এই কথা শুনে মোটেও চুং এর উপর রাগ করে না। আর এরপর পুলিশ অফিসার চুংকে সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে ইগল গ্রুপ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিল। তো সিসিটিভি ফুটেজ দেখে চুং খুব সহজে বুঝতে পারে যে কিভাবে ইগল গ্রুপের সদস্যরা তাদের লোকেশন বদলে পুলিশের চোখ ফাঁকি দিয়েছে। আর এর সাথে চুং পুলিশকে এটাও জানায় ইগল গ্রুপকে শ্যাডো নামের এক ব্যক্তি বাইরে থেকে সাহায্য করেছে এবং শ্যাডো অনেক পুরনো একটা সন্ত্রাসী এবং সে খুবই অর্গানাইজড, মানে পূর্বের কোনো কেসের কারণে হয়তো
তো চ্যাং বা আমাদের জ্যাকি চ্যান শ্যাডোকে চিনত। এবং এখানে আমাদের চুং আরো বলে এই শ্যাডোর কারণে ইগল গ্রুপ বারবার পুলিশের হাত থেকে পালিয়ে যায়। তবে এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে আজ পর্যন্ত শ্যাডোর চেহারা কেউ দেখেনি। আর অন্যদিকে আমাদেরকে শ্যাডোকে দেখানো হয় এবং সে তার ইগল গ্রুপের প্রত্যেকটা মেম্বারের উপর অনেক রেগেছিল। তো আমরা জানতে পারি শ্যাডো মূলত ইগল গ্রুপের লিডার এবং শ্যাডোর কথা মতো ইগল গ্রুপ বিভিন্ন জায়গায় চুরি করতো। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই শ্যাডো প্রথমে রেগে ওই হ্যাকার সিমনকে মারতে শুরু করে, কারণ সিমনের ভুলের কারণে সিসিটিভিতে শ্যাডোর চেহারা চলে এসেছে ইতিহাসে প্রথমবারের মতো। তো এই কারণে শ্যাডো সিমনকে বলে, আজকের পর থেকে তুই যদি সিসিটিভি ফুটেজ ঠিক মতো হ্যাক করতে না পারিস তোকে আমি পৃথিবী থেকে হ্যাক করে দেবো। কিন্তু তারপরও শ্যাডোর রাগ কমে না, সে করে কি তার বাকি যে মেম্বার গুলো রয়েছে সবাইকে মারতে থাকে। তো এইটা দেখে ইগল গ্রুপের যে সেকেন্ড ইন কমান্ড পজিশনে যে রয়েছে ওয়াং নামের একটা ছেলে, সে তাদের বস শ্যাডোকে আটকায় এবং তারপর তারা সবাই মিলে শ্যাডোকে শান্ত করে। আর এখানে আমরা বুঝতে পারি যে শ্যাডোর এখানে অনেক দাম আর কি। আর তাছাড়া গ্রুপের কেউ শ্যাডোকে এর আগে এত রেগে যেতে দেখেনি। তো যাই হোক, এখানে একটা জিনিস ক্লিয়ার হয় যে শ্যাডোর পাওয়ারটা কি তার গ্রুপের মধ্যে। আর এইদিকে সকল পুলিশ অফিসার চুং এর কথা মতো শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ভালো করে চেক করতে থাকে এবং অনেক চেষ্টার পরে তারা ফাইনালি সিসিটিভি ফুটেজ থেকে শ্যাডোর একটা ছবি খুঁজে পায়। তবে সিসিটিভি ক্যামেরায় শ্যাডোর ছবি অনেক ঝাপসা দেখায় আর এই কারণে কেউ তাকে ভালো মতো চিনতে পারে না। তো এরপর মিটিং এ চুং করে কি পুলিশ কমিশনারকে জানায় যে শ্যাডো পুলিশ অফিসারদের খুব ভালো করেই জানে, মানে আমাদের কাছে শ্যাডোর তথ্য না থাকলেও শ্যাডোর কাছে আমাদের সবার তথ্য থাকে। তো এই জন্য আমি যদি শ্যাডোকে ধরতে চাই তাহলে আমার একটা নতুন টিম লাগবে। তো এই কথা শুনে পুলিশ কমিশনার বলে, ঠিক আছে, নতুন টিম লাগলে বানাও। আর অন্য দৃশ্যে দেখানো হয় চিউ নামে সেই পিচ্ছি মেয়েটি জিমে প্র্যাকটিস করছিল আর তখন জিমে একটা ছেলে এসে চিউকে উপহাস করতে থাকে, বলে তোমার মতো দুর্বল মেয়েকে পুলিশ ডিপার্টমেন্টে কে নিয়েছে, বাপের কোটায় চাকরি পেয়েছো। তো এই কথা শুনে চিউ ছেলেটার উপর অনেক রেগে যায় এবং ছেলেটিকে অনেক মারধর করে, কিন্তু এই মারামারি করতে গিয়ে চিউ নিজেও হাতে ব্যথা পায়। আর তখন সেখানে চুং চলে আসে আর চিউকে বুঝিয়ে বলে, তোমার এভাবে কারোর সাথে মারামারি করতে হবে না, রাগকে কন্ট্রোল করো, তা না হলে তোমার জীবনের ঝুঁকি বেড়ে যাবে। বাট চিউ বলে, আমি কাউকেই ভয় পাই না, আমি সবাইকে প্রমাণ করে দেখাতে চাই যে মেয়েরাও ছেলেদের চেয়ে কম না। তো এই কথা বলে চিউ সেখান থেকে চলে যায়। আর চিউ এর কথা শুনে আমাদের জ্যাকি চ্যানের চিউ এর বাবার কথা মনে পড়ে যায়, কারণ চিউ তার বাবার মতো অনেক সাহসী এবং জেদি ছিল। আর এখানে লক্ষ্য জ্যাকি চ্যানের আবার বড় ভাইয়ের মতো ছিল হচ্ছে এই চিউ এর বাবা, এবং আমাদের জ্যাকি চ্যান বা চুং চিউ এর বাবাকে অনেক মিস করা শুরু করে। মানে বুঝতেই পারছো বড় ভাইয়ের বন্ধুর যে রিলেশন সেটা অন্যরকম হয়ে থাকে সবসময় সমান বয়সী বন্ধুর চেয়ে। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই চুং বা জ্যাকি চ্যানের নতুন টিমে জয়েন করার জন্য অনেক পুলিশ অফিসার আসে, কিন্তু চুং সেখানে থাকা বাকি যে ফিট অফিসার ছিল তাদেরকে বাদ দিয়ে মোটা চিকন ব্যাসাই অফিসারদেরকে টিমে নেয়, কারণ ফিট অফিসারদের দেখেই বোঝা যায় যারা পুলিশে চাকরি করে, কিন্তু অপেক্ষাকৃত মোটা হ্যাংলা পাতলা অফিসারদেরকে কেউ পুলিশ হিসেবে সন্দেহ করবে না, আর এই কারণে সমাজে মিশে গিয়ে তথ্য বের করতে পারবে। তো চুং সেই হিসেবে তার টিমে ওইরকম অফিসার বেছে নেয়। আর এরপরে চুং করে কি তাদের টিমের অফিসারদের খুব ভালোভাবে ট্রেন করায় এবং শেখায় কিভাবে নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষদের সঙ্গে মিশিয়ে ভালো মতো ইনভেস্টিগেট বা তদন্ত করতে হবে। এবং কিছুদিনের মধ্যে সকল অফিসারদের ট্রেনিং কমপ্লিট হয় আর এরপর সব অফিসার রেডি হয়ে যায় টিম ইগলকে ধরার জন্য। এবং এখানে প্ল্যান মাফিক আমাদের জ্যাকি চ্যান করে কি তার সকল অফিসারদেরকে সাধারণ মানুষের বেশে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় যাতে কোথায় শ্যাডো রয়েছে এটা ডিটেক্ট করা যায়। মানে ইগল টিমের কারো চেহারা তার পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে শ্যাডোর একটা চেহারা। তো শ্যাডোকে সবাই খুঁজে বের করার চেষ্টা চালায়। আর এখানে আমরা দেখতে পাই জ্যাকি চ্যান সবাইকে মাঠে পাঠালেও তার বড় ভাই বন্ধুর মেয়ে চিউকে কিন্তু মাঠে পাঠায়নি, কিন্তু চিউ এর কারণে বিরক্ত হয়ে যায়, কারণ 12 দিন হয়ে গিয়েছে এখনো তারা শ্যাডোর কোনো নামগন্ধও পায়নি। আর অন্যদিকে আমরা সিমনকে দেখি, মানে সে হ্যাকার, আর সিমন কিন্তু এখন তার বস শ্যাডোকে দেখে অনেক ভয় পায়, কারণ সিমন ভাবে শ্যাডো যে কোনো সময় তাকে প্রাণে মেরে ফেলতে পারে একটা ভুল হলেই। আর এইখানে আমরা জানতে পারি যে কেন এই ইগল গ্রুপের সবাই শ্যাডোকে এত সম্মান করে বা এত ভয় পায়। তো এই ইগল গ্রুপের সবাই ছিল হচ্ছে অনাথ আশ্রমের বাসিন্দা, কিন্তু শ্যাডো ছোটবেলাতে এদেরকে তুলে নিয়ে লালন পালন করে খুব বড় লেভেলের চোর বানিয়েছে। আর এরপর আমরা শ্যাডোকে দেখি, আর তখন ওই যে সেকেন্ড কমান্ডার যে পোলাটা জেংজি নাই কি নাম, সে শ্যাডোকে সেভ করে দিচ্ছিল। তো শ্যাডো তখন সেংজিকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো আমাকে মারার কথা চিন্তা করেছো, তোমার মাথায় কি কখন এটা এসেছে? তো এটা শুনে সেংজি অবাক হয় এবং জিজ্ঞাসা করে, আমি কেন আপনাকে মারতে চাইবো, আপনি তো আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন। তো তখন শ্যাডো বলে, আমার জন্য তো তোমাদের জীবন অনেকবার হুমকির মধ্যে পড়েছে আর আমি কখনোই তোমাদের ব্যাপারটা ভালোভাবে দেখিনি। বাট এখানে জেংজি বলে, দেখুন যাই করুন না কেন ছোটবেলা থেকে আমাদের আপনি বড় করেছেন, আমি জাস্ট চাই সবাই আমরা একসাথে ভালো থাকি এবং আমি আমার বাকি ভাই বোনদের একসাথে খুশি দেখতে চাই। তো যাই হোক, এখানে ইগল গ্রুপের বাকি সবাই যে ভাই বোন রয়েছে ওরা এতিম, ওরা একে অপরকে অনেক ভালোবাসে আপন ভাই বোনের মতো এবং শ্যাডোকে ওরা বাবার মতো দেখে এবং এই জেংজি তার ভাই বোনদের রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। তো যাই হোক, এরপর খাবার খাওয়ার সময় শ্যাডো জেংজির সাথে বেশ কিছুক্ষণ মনের আলাপ পারে। আর তখন শ্যাডো বলে, তোমরা কিছুদিনের জন্য আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও, কারণ আমি তোমাদের জীবন অনেকবার ঝুঁকিতে ফেলেছি আর ঝুঁকিতে ফেলতে চাই না। তো এই কথা শুনে জেংজি বুঝতে পারে না যে শ্যাডো আসলে কি বলতে চাইছে। আর এইদিকে আমরা জ্যাকি চ্যান আর চিউকে দেখি, আর তারা 15 দিন ধরে শ্যাডোকে খুঁজছে, এখনো পর্যন্ত ওদের হাতে কোনো প্রমাণই আসেনি। কিন্তু হঠাৎ করে একদিন, তো এর মধ্যে হঠাৎ করে একদিন রাতে চিউ যখন রাস্তায় মানে চেক দিচ্ছিল কোথায় পাওয়া যায় আর কি শ্যাডোকে, তখনও দেখতে পাই যে কিছু ছেলে মিলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে। তো এটা দেখার পরে চিউ রেগে যায় এবং রেগে চিউ করে কি ছেলেগুলোর কাছে যায় মারতে শুরু করে, কিন্তু বুঝতে হয় ওরা তো ছেলে,
তো ওদের সামনে চিউ সেরে উঠে পারে না এবং এরপর চিউকেও মারতে থাকে এবং চিউকেও যখন মনে করো ল্যাটা ভেটা করবে তখন এখানে চলে আসে চুং এবং আমাদের জ্যাকি চ্যান একাই লড়াই করে ওদেরকে ল্যাটা ভেটা করে দেয় এবং এখানে আমাদের জ্যাকি চ্যান বা চুং যদি ঠিক টাইমে না আসতো তাহলে চিউ যে কোনো ধরনের বড় বিপদে পড়তে পারতো। তো এই কারণে জ্যাকি চ্যান অনেক রেগে যায় এবং চিউকে বলে তুমি কেন একা একা গিয়েছো ওদের সাথে লড়তে, তুমি আমাদেরকে ইনফর্ম করতে পারতে, আর আমি না তোমাকে বলেছি কারোর সাথে না লড়তে, মাতব্বরি না করতে। চিউ বলে কারোর দয়া বা সাহায্য আমার লাগবে না, আর আমি তো আমার বাবার খুনির সাথে কথাও বলতে চাই না, আপনার সাথে খালি আমার ডিউটির প্রয়োজনে কথা বলতে হচ্ছে। তো এই কথা শুনে আমাদের জ্যাকি চ্যান অনেক কষ্ট পায় এবং চিউকে বলে আমি তোমার বাবাকে খুন করিনি, তাহলে তুমি সত্যটা জানো যে কি হয়েছে। অনেক বছর আগে, আজ থেকে প্রায় 15 বছর আগে আমি এবং তোমার বাবা একটা মিশনে গিয়েছিলাম, আর সেই মিশনে আমরা গিয়েছিলাম কিছু স্মাগলারদেরকে ধরার জন্য। কিন্তু যখন আমরা দুজন স্মাগলারদের উপর নজর রাখছিলাম তখন আমি হঠাৎ করে খেয়াল করি কিছু গুন্ডা ছোট একটা বাচ্চাকে কিডন্যাপ করতে যাচ্ছে। তো এটা দেখে আমি তাদের সাথে লড়াই করতে শুরু করি, যদিও তোমার বাবা মানা করেছিল যে আমরা অলরেডি একটা মিশনে এসেছি, ওটা পরে দেখবো। এর কারণে যেটা হয় ওই স্মাগলারদের নজর পড়ে আমাদের উপর এবং তারা দূর থেকে গুলিবাজি শুরু করে এবং তোমার বাবাও গুলাগুলি শুরু করে এবং এই গুলাগুলির সময় হঠাৎ করে একটা গুলি তোমার বাবার শরীরে এসে লাগে এবং সেখানেই মারা যায়। আর সে ছিল আমার বড় ভাই এবং বন্ধুর মত, আর তাকে মরতে দেখে আমি অনেক কান্না করেছিলাম। আর এই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের জন্য আমার শাস্তি হয়, প্লাস তোমার বাবার এই মৃত্যুর জন্য আমাকে নিজেকেই দায়ী মনে হয়। মূলত আমার এই ভুলের জন্য, আমার এই মাথা গরমের জন্য তোমার বাবার মৃত্যু হয়েছিল। আর এই জন্য আমি তোমাকে সবসময় বলি যে ইমোশন কন্ট্রোল করবে এবং মাথা ঠান্ডা রাখতে, কারণ আমি যদি তখন আমার ইমোশন এবং সাহসকে কন্ট্রোল করতাম তাহলে হয়তো তোমার বাবা আজকে বেঁচে থাকতো। তবে এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, জ্যাকি চ্যানের যে অতীত দেখালো 15 বছর বা 10 বছরের, জ্যাকি চ্যানের সাথে চেহারা মিলছে ভাই, অন্য কারণে নিতে পারতো, আর একটু কমন চেহারা নিতে পারতো। আর এরপর আমরা দেখি চুং আর চিউ গাড়িতে করে যাচ্ছে, আর তখন চুং রাস্তায় একটা লোককে দেখে যাকে ওই ছবির শ্যাডোর মতো দেখাচ্ছিল। তো এটা দেখার পরে চুং কনফার্ম হয়ে যায় যে এইটাই শ্যাডো, কিন্তু পোক্ত প্রমাণ নেই। তো এই কারণে চুং করে কি তার সকল অফিসারদেরকে সেই লোকেশন আসতে বলে। তো ছদ্মবেশী যত অফিসার ছিল সবাই দিকে আসতে থাকে, আর তখন চিউ চুংকে বলে আমি কি তাহলে লুকিয়ে শ্যাডোর উপর নজর রাখবো? চুং বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি মাতব্বরি করো না, মানে ওকে একটা দক্ষতা প্রমাণের সুযোগ দেয়। আর তখন চিউ করে কি তার ক্যামেরা নিয়ে শ্যাডোর উপর নজর রাখতে যায়, কিন্তু এই কাজটা এত সহজও ছিল না। চিউকে অনেক সাবধানে কাজটি করতে হবে, তা না হলে শ্যাডোকে তো ধরে ফেলবে এবং শ্যাডো যদি একবার চিউর উপর সন্দেহ করে ওর যে টিম চিউর প্রাণ নিয়ে নেবে মুহূর্তে। তো যাই হোক শ্যাডো তখন মার্কেট থেকে কিছু কিনছিল, আর তখন চিউ শ্যাডোর সামনে মাটিতে কিছু খোঁজার অভিনয় করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, কিন্তু চিউর ব্যবহারে শ্যাডোর সন্দেহ হয়। আর এরই সাথে আমরা দেখতে পাই ম্যাকাও পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে শ্যাডোর উপর নজর রাখছিল, মানে ওই লোকেশনের, এবং তারা দেখছিল যে শ্যাডো কিনে একটা বিল্ডিং এর দিকে যায়। চিও শ্যাডোকে ফলো করতে করতে সেই বিল্ডিং অব্দি পৌঁছে যায়, কিন্তু বিল্ডিং এর ভিতরে ক্যামেরা না থাকায় পুলিশ শ্যাডোকে আর নজরে রাখতে পারে না। আর অন্যদিকে শ্যাডো বিল্ডিং এ ঢুকে লিফটে যায়, চিও তখন সেই লিফটে উঠে, আর তখন চিউকে দেখে শ্যাডো ভাবে নিশ্চয়ই মেয়ে আমাকে ফলো করছে এবং শ্যাডো তার পকেট থেকে ছুরি বের করে চিউকে মারার জন্য, বাট অল্পের জন্য সেখানে চুং চলে আসে, হয়তো সিঁড়ি বেয়ে এসেছে এবং সে চিউকে বলে তুমি আমাকে রেখে কোথায় গিয়েছো, তুমি আমার কোনো কথা শোনো না বেদম মেয়ে। আর চুংকে দেখে শ্যাডো করে কি তার ছুরিটা রেখে দেয়, আর তখন চুং লিফটের ভেতরে শ্যাডোর সামনে অভিনয় করে যে এটা আমার মেয়ে, এই বিল্ডিং এ আমরা থাকি, মানে শ্যাডোকে বোঝানোর চেষ্টা করে যে চিউ কোনো পুলিশ অফিসার না। আর এই নাটকটা সে করছিল চিউকে বাঁচানোর জন্য, নয়তো শ্যাডো যদি সন্দেহ করে চিউকে মেরে ফেলতে পারে। তো এরপর চুং করে কি শ্যাডোর সাথে লিফটে কথা বলে, আর এই সুযোগে শ্যাডোর কিছু ছবিও তুলে রাখে। আর লিফট থেকে বের হয়ে চুং করে কি চিউকে নিয়ে একটা আন্টির ফ্ল্যাটে ঢুকে, মানে ওদের বাড়ি সাজানোর জন্য, মানে বুঝতেই পেরেছে, বলছে যে এই বিল্ডিং আমাদের বাড়ি, কিন্তু আন্টি তো ওদেরকে চোর ভেবে ধরে। কিন্তু চুং এখানে একটা মজার কাণ্ড ঘটায়, আন্টি কেমন ভাবে জড়িয়ে ধরেছে দেখতেই পাচ্ছ, বলে প্লিজ শব্দ করো না, আমরা পুলিশ অফিসার, আমরা জাস্ট এখানে একটা টিমকে ধরতে এসেছি, তুমি কি আমাদের জাস্ট এখানে একটা দিন থাকতে দেবে? তো আন্টি দেখে আমাদের জ্যাকি চ্যান হ্যান্ডসাম একদিন থাকার পারমিশন দিয়ে দেয়, কারণ আন্টিরও জামাই বাসায় নেই, তাদের স্বামী বিদেশ। আর অন্যদিকে পুলিশ সেই বিল্ডিং এর চারিদিকে ক্যামেরা লাগিয়ে দেয়, মানে সিস্টেমে। আর এই কারণে এখন পুলিশ এখান থেকে হেডকোয়ার্টারে বসেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে শ্যাডোর চলাফেরা নজর রাখতে পারবে। আর এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পুলিশের কাছে শ্যাডোর ছোট থেকে সকল তথ্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এমনকি পুলিশ অফিসাররা শ্যাডোর ফেলে রাখা ময়লা স্তূপ থেকেও অনেক কিছু চেক করার চেষ্টা করে, মানে যে কোনো ভাবে হোক তাদের শ্যাডোর বিরুদ্ধে একটা বড় প্রমাণ জোগাড় করতে হবে এবং হাতে নাতে ধরতে হবে। তো পুলিশ করে কি শ্যাডোর ময়লার স্তূপ থেকে ছিঁড়ে ফেলে দেওয়া একটা আনসলভড সুডুকু পাজল পায়, কিন্তু এই পাজল দেখে পুলিশ অফিসাররা কিছুই বুঝতে পারে না যেটা কি কাজের নাকি ফালতু। আর তাই পুলিশ অফিসার চুংকে বলে আমরা হয়তো ভুল লোককে শ্যাডো হয়ে ফেলেছি, আসল শ্যাডো হয়তো অন্য কেউ হবে। বাট চুং বলে মনে হয় না, এটা আমার ভুল হয়েছে, আমি নিশ্চিত ওই শ্যাডো এবং আমি এটা প্রমাণ করব। তো পরের দিন মার্কেটে আমরা শ্যাডোকে দেখি, আর শ্যাডো যখন মার্কেট থেকে জিনিসপত্র কিনে যাচ্ছিল তখন চুং এর সাথে তার দেখা হয় এবং চুং এখানে অনেকক্ষণ শ্যাডোর সঙ্গে কথা বলে, সমান বয়সী হয়, তারা বন্ধুর মতো হয়ে যায়। বাট একটা পর্যায়ে শ্যাডো চুংকে জিজ্ঞাসা করে আপনার স্ত্রী কোথায়? তো চুং বলে আমার স্ত্রী আমার খুব একটা পছন্দ করতো না, এই কারণে আমার স্ত্রী আমার সাইডে চলে গেছে। তো কথায় কথায় চুং এবং শ্যাডো খুব বন্ধু হয়ে যায় এবং বাসায় ডিনারের জন্য ইনভাইট করে। তো শ্যাডো রাতের বেলা ডিনারে চুং এর ফ্ল্যাটে আসে, মানে ওই আন্টির ফ্ল্যাটে আর কি। আর ওই ফ্ল্যাটের সকল জিনিসপত্র শ্যাডো খুব ভালো মতো দেখছিল, কারণ শ্যাডোর এখনো চিওর উপর সন্দেহ। তো এই কারণে খাওয়ার সময় শ্যাডো করে কি চিউ আর চুংকে অনেক প্রশ্ন করে, আর এখানে চিউ অনেক চালাকির সঙ্গে শ্যাডোর প্রশ্নের উত্তর দেয় এবং চুং ও চিউকে প্রশ্নের উত্তরে সাহায্য করে, আর এর ফলে শ্যাডোর সন্দেহ দূর হয়ে যায়। আর ডিনারের পরে শ্যাডো করে কি তার ফ্ল্যাটে যায়, আর শ্যাডো চলে যাওয়ার পরে চিউ চুংকে বলে
যে আমাদের প্ল্যান সঠিকভাবে কাজ করছে। এখন পর্যন্ত সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে এবং যদি আর একটু আমরা এগোতে পারি ওকে আমরা হাতে নাতে ধরতে পারবো। আর এরপর আমরা হ্যাকার সিমনকে দেখি। তো সিমন তার কম্পিউটার ব্যবহার করে ম্যাকাও পুলিশের সিস্টেম হ্যাক করে নেয় এবং হ্যাক করার পরে সিমন জানতে পারে যে শ্যাডোর সাথে যে দুজন রয়েছে আমাদের জ্যাকি চ্যান এবং চিউ তারা পুলিশ অফিসার এবং শ্যাডোকে ধরার জন্য তারা এটা করছে। তো এটা জানার পরে সিমন চিন্তায় পড়ে যায়, তবে শ্যাডোর জন্য নয়, সে চায় না শ্যাডোর জন্য তার কোনো মেম্বারের কোনো সমস্যা হোক। তো এই জন্য সিমন করে কি চুংকে মারার জন্য তাদের একজন লোককে পাঠায়। আর এরই সাথে সিমনের মাথায় সেপারেট ভাবে চুরির অনেক বড় একটা প্ল্যান ছিল, ওই যে গোল্ডেন ডে নাকি কি $1.5 বিলিয়ন ক্রিপ্টো। আর এইদিকে সিমনের পাঠানো খুনির সঙ্গে চুংয়ের তো বেশ লড়াই হচ্ছে। আর তখন কিলার করে কি চুংয়ের উপর বেশ কিছু গুলিও চালায়, কিন্তু চুং গুলি থেকে নিজেকে বাঁচিয়ে কিলারকে মারতে থাকে। আর তখন আমরা এইদিকে সিমনকে দেখি এবং এখানে সিমন যেটা করেছে সে শ্যাডোকে মারার চিন্তা ভাবনা করেছে, কারণ শ্যাডো তাকে সারা জীবন ইউজ করেছে। আর তারপর আমরা এইদিকে চিউকে দেখি, সে কোনো কাজের জন্য পুলিশ টিমের কাছে যায়, মানে ওই আলফা টিম হিওর কাছে যায়। তো এখানে হিয়াও চিউকে দেখে তো অবাক, কারণ হিয়ার সামনে সিসিটিভি ফুটেজে দেখাচ্ছে যে চুং আর চিউ একসাথে রয়েছে ঘরে, কিন্তু চিউ তো এইখানে, তার মানে এবারও তাদের সিস্টেম হ্যাক হয়েছে এবং তারা বুঝতে পারে চুং অনেক বিপদে রয়েছে। তো এরপর টিম আলফা করে কি দ্রুত পুলিশ অফিসারদেরকে নিয়ে চুং এর সে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়। আর অন্যদিকে চুং সে সিমনের পাঠানো ক্লিয়ারকে মনে করে যে সেই লেভেলের খেলার ছিল, কিন্তু তখনই পুলিশ চলে আসে। আর পুলিশ আসার আগেই কিলার করে কি সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর পুলিশ করে কি পুরো বিল্ডিং এর শ্যাডোকে খুঁজতে শুরু করে, কারণ পুলিশের কাছে শ্যাডোকে ধরার এইটা লাস্ট সুযোগ। তো এই কারণে সরাসরি এবার পুলিশ করে কি শ্যাডোকে ধরতে ওর ফ্ল্যাটেই রেড দেয়, কিন্তু শ্যাডোর ফ্ল্যাটে তারা কাউকে খুঁজে পায় না। আর তখন চিউ আর চুং মিলে করে কি শ্যাডোর খোঁজে গাড়ি নিয়ে বের হয়। তখন রাস্তা দিয়ে চিউ আর চুং যাচ্ছিল এবং বড় একটা ট্রাক এসে দেখা যায় তাদেরকে ধাক্কা মেরে দেয়। তো এই কারণে তাদের গাড়ি দুমড়ে মুচড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। তবে এক্সিডেন্টের কারণে চুং এবং চিউ গুরুতর আহত হয়েছে। আর ঠিক ওই সময় ট্রাক থেকে বেশ কিছু গুন্ডা নেমে চিউ এবং চুং এর উপর গুলি করতে শুরু করে। আর তখন চিউ এবং চুং নিজেদেরকে বাঁচাতে পাল্টা গুলি চালায়। আর তখনই চুং এর শ্যাডোর সেই ছিঁড়ে ফেলা সুডুকো পাজলের কথা মনে পড়ে এবং চুং ভাবে নিশ্চয়ই পাজলে কোনো একটা মেসেজ রয়েছে। তো এই কারণে চুং চিউকে বলে তুমি দ্রুত পুলিশের কাছে গিয়ে ওই সুডুকো পাজলটা ডিকোড করো, কারণ ওই পাজলের মাধ্যমে হয়তো আমরা শ্যাডোর কোনো প্ল্যানের ব্যাপারে জানতে পারবো। তো চুং এর কথা মতো চিউ সেখান থেকে পুলিশ হেডকোয়ার্টারে যায়। আর এইদিকে দুজন পুলিশ অফিসার শ্যাডোকে একটা অনাথ আশ্রমের ভেতরে যেতে দেখে। তো তারা এই কথাটি যখন দ্রুত আলফা টিমের লিডার হিয়াওকে জানায়, হিয়াও তখন তার টিম নিয়ে সেই আশ্রমে পৌঁছাতে থাকে। কিন্তু ওইদিকে আমরা দেখতে পাই আশ্রমের ভেতরে শ্যাডো যখন পৌঁছায় তখন এই আশ্রমে কোনো বাচ্চা ছিল না এবং এটা ওদের একটা গোপন আস্তানা ছিল এবং এইখানে অনেক কিলার এসে শ্যাডোর উপর হামলা করে। কিন্তু শ্যাডো তো ভয় পায় না, শ্যাডো একাই ফাইট করা শুরু করে এবং আমরা দেখতে পাই শ্যাডোর বয়স হলো এই শালার ভাই পুরো পারমাণবিক পাওয়ার, ভাই পুরো কলিকাতা হারবাল পাওয়ার, এবং সে একাই সবগুলোকে মারতে থাকে। তবে এখানে প্রশ্ন, এই সন্ত্রাসীদের শ্যাডোকে মারতে কে পাঠিয়েছে? তো এটা পাঠিয়েছে হচ্ছে সিমন নিজেই, মানে ওই হ্যাকার। আর অন্যদিকে চুং করে কি গুন্ডাদের সাথে বেশ কিছুক্ষণ ফাইট করে। আর ওইদিকে আমরা দেখি চুং এর সাথে ফাইট হচ্ছে গুন্ডাদের। আর এইদিকে শ্যাডো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, পুলিশও চলে আসে, কিছু গুন্ডা ধরে, মানে এখানে ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে আর কি। এবং এই সুযোগে শ্যাডো করেছে কি সিমনের পাঠানো অনেক কিলারকে মেরে ফেলে। আর সব কিলারকে মারার পরে শ্যাডোর সামনে আসে হচ্ছে জিংজু, মানে সেকেন্ড ইন কমান্ড, এবং শ্যাডো জিংজুকে দেখে পুরো অবাক হয়ে যায়, বলে তুই এখানে? জিংজু তখন বলে আমি তোকে মারার জন্য এই কিলারদের পাঠিয়েছি। আর এই কথা বলে জিংজু করে ছুরি বের করে এবং শ্যাডোর উপর হামলা করে, কিন্তু শ্যাডোর কাছে হচ্ছে টাকার সবচেয়ে দাম, সম্পর্কের কোনো দাম নেই এবং সে ইনস্ট্যান্টলি জিংজুকে মেরে ফেলে। তবে জিংজুকে মারার সময় সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ শ্যাডো জিংজুকে অনেক আদর করে যত্ন করে বড় করেছিল। সে কখনো ভাবেওনি যে জিংজুকে তার নিজ হাতে মারতে হবে। তো এই কারণে শ্যাডোর চোখে অশ্রু চলে আসে। আর এরপর আমরা সিমনকে দেখি। তো সিমন সিসি ক্যামেরায় শ্যাডোর উপর নজর রাখছিল। আর যখন সিমন দেখে যে শ্যাডো জিংজুকে মেরে ফেলেছে তখন সিমন অনেক বেশি রেগে যায়। আর তারপর একটা বোতাম টিপতেই অনাথ আশ্রমে একটা বোম ব্লাস্ট হয়ে যায়। মানে সিমন সবকিছু প্ল্যান করেই করেছে, মানে ওর ভাইদেরকে লেলিয়ে দিয়েছে শ্যাডোর পেছনে। আর এরপর আমরা চিউ আর চুংকে দেখি এবং পুলিশ অফিসাররা তখন সুডুকো পাজলটা ডিকোড করে বলে এই গুন্ডারা মূলত সরকারি লকার লুট করতে চায়। আর সরকারি লকারে $1.5 বিলিয়ন একটা ক্রিপ্টোকারেন্সির পেন ড্রাইভ রাখা রয়েছে। আর এটা হচ্ছে ওই গর্ডনের, এবং গর্ডন পালিয়ে যাওয়ার পরে সরকার সেই টাকা বাজেয়াপ্ত করে সরকারি লকারে রেখেছে। তো এরপর এটা জানার পরে চুং আর চিউ আর জিন যখন ওই লকারের কাছে যায় তারা দেখতে পায় যে লকারটা তো খোলা। তো এটা দেখে তারা সবাই অবাক। মানে হয়েছে কি, এই পুলিশগুলো যখন ওই গ্যাংদের সাথে ফাইটে ব্যস্ত ছিল ওই সুযোগে ইগল গ্রুপের বাকি সদস্যরা সরকারি লকার থেকে ওই $1.5 বিলিয়ন চুরি করেছে। আর এইটাই ইগল গ্রুপের প্ল্যান ছিল। তো জিন এটা দ্রুত বুঝতে পেরে ইগল গ্রুপের লোকেশন ট্র্যাক করে। তো চুং আর চিউ যায় হচ্ছে ইগল গ্রুপকে ধরতে সেই লোকেশনে। আর অন্যদিকে পুলিশের একটা টিম যায় শ্যাডোকে গ্রেপ্তার করে এবং তাকে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। আর এইদিকে ইগল গ্রুপ পুলিশের হাত থেকে বাঁচার জন্য বড় একটা শপিং মলে গিয়ে ঢোকে, কিন্তু চুং বুদ্ধি খাটিয়ে ইগল গ্রুপকে খুঁজে বের করে। আর তখন চুং করে কি সিমনের কাছ থেকে চুরি করা সেই ক্রিপ্টোর ডাটা ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ইগল গ্রুপের বাকি সদস্যরা এসে চুং এর উপর হামলা করে, যেখানে চুং আর ইগল গ্রুপের মধ্যে একটা ভয়ঙ্কর ফাইট শুরু হয়। বাট ঠিক তখনই সিমন এখান থেকে ওই ব্যাগটা পেয়ে যায় এবং এখান থেকে পালিয়ে পোশাকটা চেঞ্জ করে ফেলে যাতে তাকে কেউ চিনতে না পারে। বাট এইদিকে চিউ নামের সেই মেয়ে পুলিশ অফিসার এখনো সিমনকে খুঁজে বেড়াচ্ছে, তবে সিমনের পোশাক চেঞ্জ হওয়ার কারণে ওকে কেউ চিনতে পারছে না। আর এইদিকে চুং শপিং মলে
ইগল গ্রুপের সদস্যদের লড়াই করে এক এক করে ফ্লোরে ফেলে রাখে। আর পরের দৃশ্যে আমরা শ্যাডোকে দেখি। তো যখন পুলিশ শ্যাডোকে নিয়ে প্রিজন ভ্যানে করে জেলে নিয়ে যাচ্ছিল তখনই শ্যাডোর কাছে সিমনের কল আসে। আর কল রিসিভ করতে সিমন হাসতে হাসতে বলে, শ্যাডো, শেষ অব্দি তুমি আমার ফাঁদে পা দিয়েছো। এই পুরো মেকানিজমটা আমি করেছি যখন তুমি আমার গায়ে হাত তুলেছিলে, আর আমি হচ্ছে এটা মাস্টার মাইন্ড এবং বর্তমান ইগল গ্রুপের লিডার হচ্ছে আমি। তো এই কথা শুনে শ্যাডো বুঝতে পারে যে এইসব প্ল্যান ওর সেকেন্ড ইন কমান্ড জিংজু নয়, বরং ওই বোকাশোকা হ্যাকার সিমন করেছিল এবং সিমন শ্যাডোকে পুলিশের কাছে ধরে দিতে জিংজুকে ব্যবহার করেছিল। আর এ কারণেই শ্যাডো তার নিজের হাতে তার সন্তানের মতো জিংজুকে মেরেছিল। তো যাই হোক, এ কারণে ওর খুব রাগ হয়ে যায় শ্যাডোর এবং সে ছটফট করতে থাকে প্রতিশোধের নেশায়। আর এইদিকে আমরা চিউকে দেখি। চিউ তার বুদ্ধি খাটিয়ে ফাইনালি সিমনের খোঁজ পায়, কিন্তু সিমন করে কি চিউর মাইক্রোফোন হ্যাক করে দেয় যাতে চিউ পুলিশ অফিসারদের সাথে আর কোনো কন্ট্যাক্ট না করতে পারে। আর এইদিকে শ্যাডোকে নিয়ে যাওয়ার সময় গাড়িতে থাকা অবস্থায় শ্যাডো করে কি গাড়ির ভেতরে থাকা পুলিশ অফিসারদের উপর হামলা করে এবং শ্যাডো সকল অফিসারদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায় এবং অনেক চেষ্টা করেও তারা শ্যাডোকে আর ধরতে পারে না। আর তারপর আমরা চিউর বন্ধু থরকে দেখি। আর থর তখন চিউকে বলে, তুমি এখন চুং এর কাছে যাও, আমি সিমনকে ধরছি, মানে ওই হ্যাকার কি। তো এই কথা বলে সে সিমনের পিছু নেয়। আর সিমন তখন ডলারের ওই ক্রিপ্টো ব্যাগ নিয়ে সোজা এয়ারপোর্টে যায়। কিন্তু সিমন যখন এয়ারপোর্টে যায় তখনই তার সামনে আসে শ্যাডো। আর সিমন তাকে দেখে রেগে যখন ছুরি বের করে মারতে যায় তখন শ্যাডো করে কি উল্টো ওর ওর পেছনেই ঢুকিয়ে দেয়। আর সিমনকে মেরে শ্যাডো অনেক স্বস্তি এবং শান্তি পায়। তো যাই হোক, এরপর শ্যাডো করে কি সিমনের হাতে থাকা ব্যাগ নিয়ে চলে যায়। অন্যদিকে রাস্তায় চিউ থরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। তো এটা দেখে চিউ তো ভয় পেয়ে যায়, কান্না করতে থাকে। বাট থর তখন জানায়, আমাকে সিমন নয় শ্যাডো ভেবে মেরে রেখে গিয়েছে এবং সে সিমনকেও মেরে ফেলেছে, যা করার দ্রুত করো, তা না হলো দেশ থেকে পালাবে। তো এই কথা বলতে বলতে থর মারা যায়। তো থরের মৃত্যুতে চিউ তো চিৎকার করে কান্না করে। বাট তখন আমাদের জ্যাকি চ্যান চলে আসে এবং ওকে সামলায়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যত হামলা হয়েছে এগুলো পরিষ্কার করা হচ্ছে। আর এখানে আমরা জ্যাকি চ্যানকে দেখি। আর চিওর সঙ্গে দেখা করতে চুংও পুলিশ স্টেশনে এসেছে, কিন্তু এখনো শ্যাডোকে তারা ধরতে পারেনি। বাট আমাদের তখন জ্যাকি চ্যান চিউকে বলে, টেনশনের কারণ নেই, শ্যাডো অনেক ব্যাকডেটেড একটা সন্ত্রাসী, ও হাইটেক টেকনোলজির ব্যবহারে এখনো তেমন ভালো জানে না। তো চাইলেও সিমনের কাছ থেকে নেওয়া ক্রিপ্টো কারেন্সির ওই ডেটা ব্যবহার করতে পারবে না, মানে ওইটার পাসওয়ার্ড ডিকোড করতে পারবে না, প্লাস ট্রান্সফার করতে পারবে না। তো ওইটা ওর এমন একজনের কাছে দিতে হবে যার অনেক টাকা রয়েছে, বড় বড় হ্যাকার রয়েছে যেগুলো ডিকোড করতে পারবে। তো চিউ তখন বলে, তাহলে শ্যাডো ওই ক্রিপ্টো কারেন্সি আমাদের দেশের কোনো একটা ধনী ব্যক্তির কাছে বিক্রি করার চেষ্টা করবে। তো এই জন্য আমাদের শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের উপর নজর রাখা উচিত। তো যাই হোক, এরপর পুরো পুলিশ বাহিনী শহরের সকল ধনী ব্যক্তিদের উপর নজর রাখা শুরু করে, তাদের সকল কল লিস্ট, যোগাযোগের সবকিছু। এবং পরের দিন চিউ জানতে পারে যে জিন শিয়া নামের একজন ধনী ব্যবসায়ী রয়েছে এবং তার সাথে শ্যাডো ব্লাস্ট হওয়ার যোগাযোগ করেছে এবং এই ক্রিপ্টো নিয়ে, এবং 1 বিলিয়নের বিনিময়ে শ্যাডো জিন শিয়াকে 1.5 বিলিয়নের ওই ডেটা ব্যাগ দেবে। তো চিউ যখন এই কথা জানতে পারে তখন সে জিন শিয়ার সঙ্গে দেখা করে এবং তাকে জেরা করে এবং বলে যে আপনাদের ডিল কোথায় করার কথা, শ্যাডো আপনাকে কোথায় ডিল করার জন্য ডেকেছে। তো পুলিশের জেরার মুখে পড়ে জিন শিয়া সকল সত্য কথা বলে দেয় যে একটা ছোট্ট রেস্টুরেন্টে ডেকেছে, রেস্টুরেন্টের নামও বলে, মানে জিন সেই ঝামেলায় পড়তে চায় না, মানে ওর তো টাকা অনেক আছে, এই ঝামেলায় কেন জড়াবে। তো এরপর চিউ করে কি শ্যাডোকে ধরার জন্য সেই রেস্টুরেন্টে যায়। আর তখন চিউ গিয়ে দেখে শ্যাডো জিন শিয়ার জন্য অপেক্ষা করছে ছদ্মবেশে, কিন্তু হঠাৎ শ্যাডো চিউকে দেখে ফেলে যে ওকে ফলো করছে এবং চিউর কাছে গিয়ে বলে, আমি তোমার ব্যাপারে সব জানি, তুমি আমাকে বোকা বানাতে পারবে না, বুঝছো। আর এরপর চিউ যখনই শ্যাডোকে ধরার চেষ্টা করে উল্টো শ্যাডো করে কি চিউকে গোলা টিপে বেহুশ করে দেয়। বাট ততক্ষণে রেস্টুরেন্টে আমাদের জ্যাকি চ্যান চলে আসে এবং সে শ্যাডোকে আটকে এবং তারপর দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের ফাইট হয় এবং এক পর্যায়ে শ্যাডো করে কি চুংকে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে চুংয়ের শরীর থেকে অনেক রক্ত ঝরতে থাকে এবং ছুরির আঘাতে চুং ভয় আত্মরাই হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই চিউর আবার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার আগে শ্যাডো আবার রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছে। তো এই জন্য চিউ করে কি শ্যাডোকে ধরার জন্য রেস্টুরেন্ট থেকে বের হয়, কিন্তু কোথাও শ্যাডোকে খুঁজে পায় না। আর তখন চিউয়ের জ্যাকি চ্যান যেসব টেকনিক গুলো বলেছে সেগুলোর কথা মনে পড়ে এবং অনেক খোঁজার পরে একটা গাড়িতে সে শ্যাডোকে খুঁজে পায় এবং দ্রুত তার পিছনে আর এদিকে বাকি পুলিশ অফিসারদের কাছেও শ্যাডোর লোকেশন পাঠিয়ে দেয়। তো এরপর শ্যাডো পুলিশের হাত থেকে পালানোর সময় একটা টাইমে পুলিশ অফিসাররা চারদিক থেকে শ্যাডোকে ঘিরে ফেলে। আর তারপর চিউ যখন শ্যাডোকে হ্যান্ডকাপ পরাতে যায় তখনই শ্যাডো করে কি চিউর উপর হামলা করে ওকে হোস্টেজ বানিয়ে ফেলে, কিন্তু এখানে চিউ তার তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে শ্যাডোকে মাটি ফেলে দেয় এবং গ্রেপ্তার করে। আর এভাবেই খুব দুর্ধর্ষ একটা সন্ত্রাসীকে চিউ লাস্টে আটকে দেয়। তো এই কারণে সবাই ওর অনেক প্রশংসা করে আর এরই সাথে চিউয়ের প্রথম মিশন সফলতার সাথে শেষ হয় এবং চিউ অনেক খুশি এবং চিউয়ের কাজেও সবাই খুশি। আর এরপর শ্যাডোকে পাঠানো হয় জেলে এবং ফাইনালি কি হয়, শেষ অবধি চুং চিউয়ের কঠোর পরিশ্রমে দুর্ধর্ষ একটা খুনি বা চোরকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় আর এর সাথে সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, তোমার কাছে এই এক্সপ্লেন শুনে জিনিসটা বোরিং লাগতে পারে, সিনেমাটা বোরিং লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় না অ্যাকচুয়াল সিনেমাটা বোরিং হবে। তো তোমাদের অ্যাকচুয়াল সিনেমাটা দেখা উচিত। আর তাছাড়া এক্সপ্লেন অনেক মিসলিডিং তথ্য থাকে, অনেক ভুল তথ্য থাকে, কারণ এই স্ক্রিপ্ট গুলো তো আমরা তৈরি করি না। তো এক্সপ্লেনে কি হয়, তোমার যদি একেবারে মুভি দেখার সময় নেই, ধরো তুমি একজন কর্মজীবী মানুষ বা পড়ালেখা করছো, হাতে সময় খুব কম, তোমার এত বেশি প্যারা নেই যে আমি 3 ঘন্টা নিয়ে সিনেমা দেখুন, টুকটাক একটু সিনেমা সম্পর্কে আইডিয়া পাইলে হয়েছে যে সিনেমাটা কেমন হলো, তো সেই জন্য তুমি এক্সপ্লেন দেখতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে কিছু কিছু স্পেশাল সিনেমা থাকে, সুযোগ থাকলে সেগুলোর মেন সিনেমাই দেখা উচিত। ইভেন আমিও যখন একটা সিনেমা এক্সপ্লেন করি তারপর যখন মেন সিনেমা দেখি
তখন আমার নিজেরই বিরক্ত লাগে যে ভালার এক্সপ্লেন আমি কি করলাম, সিনেমায় দেখি কাহিনী। তো এরকম হয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং চেষ্টা করেছি একেবারে না হলো শর্টকাটে যতটুকু সম্ভব বোঝানোর জন্য। আমি জানি না কতটুকু বুঝতে পেরেছো, কতটুকু এনজয় করেছো। তবে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমরা চিন্তা করেছি পার মান্থ আমাদের র্যান্ডমের যে 5টা চ্যানেল আছে, 5টা চ্যানেলে আমরা কমপক্ষে 100টা সিনেমা দেওয়ার ট্রাই করবো। এর মধ্যে হয়তো 50টা সিনেমা ভালো হবে, 20টা সিনেমা হবে মোটামুটি, 30টা হবে বিলো অ্যাভারেজ। তো 7-5 মিলিয়ে আমাদের চ্যানেলগুলো চলবে এবং তোমরা আগের চেয়ে প্লিজ দয়া করে একটু বেশি অ্যাক্টিভ হও। আমি জানিয়েছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।